নিট এক্সাম প্রিপারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? নিটে প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, অথচ সরকারি মেডিকেল কলেজের সিট সংখ্যা খুব কম, তাই ভয়ঙ্কর কম্পিটিশন। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়। আবার বছর বছর নিট এক্সামের প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এটাও আর একটা চ্যালেঞ্জ। কিন্তু সত্যি কথা কি জানেন, এটাও আসল চ্যালেঞ্জ নয়। নিট এক্সামের আসল চ্যালেঞ্জটা হলো নিটের বিশাল বড় সিলেবাস, হাজার হাজার পেজের বায়োলজি, হাজার হাজার পেজের ফিজিক্স কেমিস্ট্রি, এত এত তথ্য, এত এত কনসেপ্ট, ভাবলেই যেন মাথা ঘুরে যায়। আবার অনেক সময় পড়ার সময় মনে হয় যে সব কিছু তো বুঝে ফেলেছি, কিন্তু কয়েকদিন পর দেখা যায় অর্ধেক জিনিস মাথা থেকে উধাও হয়ে গেছে। ফলে তারা পড়ে ঠিকই, কিন্তু কিভাবে পড়লে সেই পড়াটা দীর্ঘদিন মনে থাকবে সেই কৌশলটা তারা জানে না বলেই অনেক মেধাবী ছাত্রছাত্রী পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারে তারা আসলে নিজেকে যতটা প্রস্তুত ভেবেছিল ততটা প্রস্তুত তারা ছিল না। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব নিটের এই এত বড় সিলেবাস, এত এত পড়া, এগুলোকে কিভাবে পড়লে ঠিকঠাক মনে থাকবে, কোন স্টাডি স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনার পড়া পরীক্ষার দিন পর্যন্ত আপনার মাথায় থাকবে, শুরু থেকে কিভাবে পড়লে প্রথম চান্সেই নিট ক্লিয়ার হবে। তো চলুন এই বিষয়টাই একটু গভীরভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, আলোচনা শুরু করার আগেই প্রথমেই আমি আমার পরিচিত একজন ছাত্রীর উদাহরণ দিই। সে প্রথমবারেই নিটে খুব ভালো র্যাঙ্ক করেছিল। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে সে কিভাবে নিটের এত বড় সিলেবাসের এত এত পড়া মনে রেখেছিল। প্রশ্নটা খুব সঙ্গত একটা প্রশ্ন, তবে তার উত্তরটা ছিল খুবই সহজ কিন্তু খুবই এফেক্টিভ। সে বলেছিল তার কোচিং ক্লাসে যখন টিচার পড়াতেন তখন সে পুরো মনোযোগ দিয়ে সেই বিষয়টাকে বুঝে নিত। শুধু শুনতই না, বরং সঙ্গে সঙ্গে নিজের ভাষায় ছোট ছোট ক্লাস নোটস তৈরি করত। ফলে বাড়ি ফিরে এসে তাকে নতুন করে আর সময় ব্যয় করতে হতো না। তুলনামূলকভাবে অনেক কম সময় পড়েই তার সেই টপিকের কনসেপ্টগুলো একেবারে পরিষ্কার হয়ে যেত, আর সে প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে ফেলতো। ফলে কোনো ব্যাকলগ জমে থাকতো না। একজন টপার কেন টপার বুঝতে পারলেন? আশা করি তার উত্তর থেকেই বুঝতে পারলেন যে সে জানে সময় কম, তাই সময় নষ্ট না করে সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগানো উচিত। আসলে বিজ্ঞানও কিন্তু ঠিক সেই কথাটাই বলে। জানেন, মনোবিজ্ঞানের একাধিক গবেষণায় দেখা গেছে কোনো নতুন বিষয় শেখার পর প্রথম 24 ঘন্টার মধ্যে যদি সেটাকে আবার রিভিশন করা হয় তাহলে সেই তথ্য মস্তিষ্কে লং টার্ম মেমোরিতে পার্মানেন্টলি থেকে যায়। তবে এই প্রসঙ্গে আরও একটা মেমোরি টেকনিকের কথা বলে দিই। আধুনিক বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় স্পেসিং এফেক্ট। এই স্পেসিং এফেক্ট আবার কি? এর মানে হলো একবার পড়ে রেখে না দিয়ে বরং নির্দিষ্ট দিনের ব্যবধানে বারবার রিভিশন করলে সেই বিষয়টা অনেক বেশি দিন মনে থাকে। তাই স্টেপ 1-এ ক্লাস চলাকালীন মন দিয়ে টিচারের কথা শুনে ক্লাসরুমের মধ্যেই কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। স্টেপ 2-তে ক্লাস চলাকালীনই অবশ্যই ক্লাস নোটস বানাতে হবে। স্টেপ 3-তে বাড়ি ফিরে এসে সেই দিনের পড়া অন্তত একবার হলেও রিভিশন করে নিতে হবে, এবং স্টেপ 4-এ নির্দিষ্ট দিন অন্তর অন্তর বিষয়টিকে বারবার রিভিশন দিতে হবে। তাহলেই সেই টপিক অনেক সহজেই দীর্ঘদিন মনে থাকবে। তো এ তো গেল ক্লাসে কি করে পড়তে হবে তার বিষয়টা। এবার আসি সেলফ স্টাডি করার সময় কিভাবে পড়তে হবে। সেলফ স্টাডির সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক হলো অ্যাক্টিভ রিকল টেকনিক। এটা আবার কি? আসলে নিজে নিজে পড়ার সময় ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই শুধু বইই পড়ে যায়, কিন্তু পড়া শেষ হওয়ার পর নিজেকে পরীক্ষা আর করে না। অথচ বিভিন্ন গবেষণায় দেখা গেছে শুধু পড়া নয়, বরং পড়ার পরে নিজেকে প্রশ্ন করা এবং বই বন্ধ করে পড়াটাকে মনে করার চেষ্টা করা, এগুলো স্মৃতিশক্তিকে অনেক বেশি শক্তিশালী করে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি বায়োলজির একটা চ্যাপ্টার পড়লেন, পড়া শেষ হওয়ার পরে বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন এই চ্যাপ্টারের মেইন প্রসেস কি কি।
কোন কোন ডায়াগ্রাম ছিল, কি কি ইম্পর্টেন্ট টার্মস ছিল। এইভাবে নিজেকে প্রশ্ন করলে মস্তিষ্ক সেই তথ্যগুলোকে অনেক গভীরভাবে ধরে রাখে। একই সঙ্গে ডায়াগ্রাম এবং ভিজুয়াল লার্নিংয়ের গুরুত্বও কিন্তু অনেকটা বেশি, বিশেষ করে বায়োলজিতে। অনেক সময় একটা বড় প্যারাগ্রাফকে মনে রাখা কঠিন হয়ে পড়ে, কিন্তু একটা ডায়াগ্রাম দেখলে পুরো কনসেপ্ট মনে পড়ে যায়। তাই নিটের প্রিপারেশন চলাকালীন চেষ্টা করবেন বেশি বেশি করে ডায়াগ্রাম, বেশি বেশি করে ফ্লো চার্ট এবং মাইন্ড ম্যাপ ব্যবহার করতে। এখন এই ডায়াগ্রাম, ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপ কাকে বলে আশা করি বোঝেন, নইলে কমেন্ট বক্সে জানাবেন, এটা নিয়ে আমি আস্ত একটা ভিডিও বানিয়ে দেবো, কথা দিচ্ছি। যাই হোক, নিট প্রিপারেশনের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এনসিইআরটির বই পড়া। প্রতি বছর নিটে বায়োলজি প্রশ্নের বড় একটা অংশ হয় সরাসরি নয় ঘুরিয়ে এনসিইআরটির বই থেকেই কিন্তু আসে। তাই অনেক টপার বলেন বারবার নতুন বই পড়াচ্ছে, এনসিইআরটির বইটাকেই বারবার রিভিশন করাটাই বেশি কার্যকর। অনেকেই অন্তত 5-6 বার পর্যন্ত এনসিইআরটি রিভিশন করে, অতএব এটাকেও কিন্তু আপনাকে করতে হবে। তো এগুলো তো গেল সব পড়ার টেকনিক। আপনি ক্লাসরুমে কিভাবে পড়বেন, কিভাবে সেলফ স্টাডি করবেন, তার টেকনিক। এবার আসি পড়া মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রেগুলার মক টেস্টের প্রসঙ্গে। নিটের প্রিপারেশনের ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ মক টেস্ট দিতে গিয়েই আপনি বুঝতে পারবেন আপনার আসল দুর্বলতাটা কোথায়। অনেক সময় আমাদের মনে হয় যে কোনো একটা চ্যাপ্টার আমাদের খুব ভালোভাবে তৈরি হয়েছে, কিন্তু টেস্ট দিতে গিয়ে দেখা যায় সেখানেই ভুল হচ্ছে। তাই মক টেস্ট আসলে আমাদের প্রস্তুতির আয়নার মতো কাজ করে। মক টেস্টের থ্রুতেই আমাদের আসল প্রস্তুতির রিফ্লেকশনটা আমরা দেখতে পাই। মক টেস্টের আরও একটা বড় সুবিধা হলো এটি আপনাকে এক্সাম টেম্পারমেন্ট তৈরি করতেও কিন্তু সাহায্য করে। 3 ঘন্টার পরীক্ষায় 180টা প্রশ্ন সলভ করা, সময় ম্যানেজ করা, চাপের মধ্যে শান্ত থাকা, এই দক্ষতাগুলো কিন্তু একদিনে তৈরি হয় না। নিয়মিত মক টেস্ট দিতে দিতে ধীরে ধীরে এই দক্ষতাগুলো তৈরি হয়। সো রেগুলার মক টেস্ট ইজ মাস্ট। এর পাশাপাশি আরেকটা বিষয় অনেক টপারই বলেন, সেটা হলো এরর অ্যানালিসিস। মনে রাখতে হবে যে শুধু টেস্ট দেওয়াই কিন্তু যথেষ্ট নয়, টেস্টের পর ভুলগুলো বিশ্লেষণ করাটাও কিন্তু সমান রকমের জরুরি। কোন প্রশ্নগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কনসেপ্ট পরিষ্কার ছিল না নাকি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে, এই বিশ্লেষণ করলে একই ভুল দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। তবে যদি আপনি কোনো ভালো কোচিংয়ে ভর্তি হন এবং সেখানে নিয়মিত অল ইন্ডিয়া মক টেস্ট এবং অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে সেটা আরও বেশি ভালো, কারণ এতে আপনি বুঝতে পারবেন সারা দেশের হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে আপনার অবস্থানটা কোথায়। এতে একদিকে যেমন বাস্তব প্রতিযোগিতার ধারণা পাওয়া যায়, অন্যদিকে নিজের প্রস্তুতির স্তরটাও স্পষ্টভাবে বোঝা যায়। আশা করি এই অবধি সবটা ভালোভাবে বুঝলেন। তবে সবশেষে আরও একটা বিষয় মনে রাখাটা জরুরি, সেটা হলো নিটের প্রিপারেশন আসলে ম্যারাথন দৌড়, কোনো 100 মিটারের দৌড় নয়। অর্থাৎ এখানে ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন অল্প অল্প করে হলেও যদি নিয়মিত পড়াশোনা করা যায়, নিয়মিত রিভিশন করা যায় এবং নিয়মিত টেস্ট দেওয়া যায়, তাহলে বিশাল সিলেবাসকেও ধীরে ধীরে ম্যানেজেবল করে ফেলা যায়। অনেক সময় ছাত্রছাত্রীরা ভাবে এত বড় সিলেবাস, এত কিছু কিভাবে শেষ হবে, কিন্তু বাস্তবতা হলো সঠিক স্ট্র্যাটেজি, নিয়মিত রিভিশন এবং ধারাবাহিক প্র্যাকটিস থাকলে এই বিশাল সিলেবাসকেও ধাপে ধাপে জয় করা সম্ভব। এবং এই কারণেই নিটের প্রিপারেশন শুধু কঠোর পরিশ্রমের নয়, বরং সঠিক স্টাডি স্ট্র্যাটেজিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই হলো বিস্তারিত আলোচনা। এরপরে আপনার নিজের নিট জার্নিতে আপনি নিজে থেকেই এমন অনেক পদ্ধতি আবিষ্কার করবেন যাতে করে আপনার পড়া মনে থাকে, কারণ প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু নিজস্ব টেকনিক থাকে। আশা করি আপনার ক্ষেত্রেও আপনার একান্ত নিজস্ব কিছু টেকনিক আপনি খুঁজে পাবেন। তাই যদি আপনি সত্যিই নিটের জন্য প্রস্তুত হচ্ছেন, তাহলে প্রথমবারে নিট ক্লিয়ার করে সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে জান লড়িয়ে দিন।
আর নিতান্তই যদি নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে চান্স না পান, সেক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে বা চাইলে বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকেও এমবিবিএস পাশ করে আসতে পারেন। তবে আজকাল ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ফি স্ট্রাকচার এতটাই হাই যে তার 4 ভাগের 1 ভাগ টাকাতেই অনায়াসে বিদেশের মেডিকেল কলেজগুলো থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায়। আপনারা জানেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিতও হয়েছে। তাই আপনিও যদি বিদেশ থেকে ডাক্তারি পড়ে দেশে ফিরে সাফল্যের সঙ্গে কাজ করতে চান, তাহলে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, এই ভিডিওতে আমি নিট পরীক্ষা সম্পর্কে অনেক কিছুই বলেছি, বাকিটা আপনি ধীরে ধীরে আপনার নিজের জার্নিতে শিখে যাবেন। নিট সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন। যদি মনে হয় ওই প্রশ্নের ওপরে আলাদা ভিডিও বানানো দরকার, তাহলে আমি অবশ্যই বানাবো। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।